আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উন্নয়নের মাধ্যমে বিএনপির অপকর্মের জবাব দিচ্ছে সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর। সংরক্ষিত ৪৮ নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত। সংঘাতে অনুপ্রবেশকারী ৩৩০ মিয়ানমার নাগরিক ফেরত যাবে কাল। ইনানি জেটি ঘাটে প্রস্তুতি নিচ্ছে বিজিবি। এবং ঋতুরাজ বসন্ত বরণে দেশ জুড়ে চলছে বর্ণিল আয়োজন। প্রকৃতিতে বইছে ফাগুন হাওয়া, ভালোবাসার রঙে রঙিন তরুণ তরুণীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আন্দোলন করতে করতে বিএনপি এখন ধ্বংসের দ্বার প্রান্তে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, উন্নয়নের মাধ্যমে বিএনপির সব অপকর্মের জবাব দিচ্ছে আওয়ামী লীগ সরকার। শুধু সংরক্ষিত আসন নয়, সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে মনোনয়ন ফরম তোলেন ১৫৫৩ জন প্রার্থী। মতবিনিময় করতে তাদের সবাইকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা প্রার্থী হয়েছেন সকল এখানে উপস্থিত হতে গণভবন মাটি ধন্য হয়েছে। সবাইকে গণভবনে স্বাগতম জানাচ্ছি। এতে স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নারীদের অগ্রগতি ও বাধার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করতে নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। আমি জানি আমরা এতজনের মধ্যে দিতে পারবো মাত্র ৪৮ জন, কিন্তু যে যেখানে আছেন এই যে আপনাদের নেতৃত্ব দেবার যে একটা আকাঙ্ক্ষা, এটা কিন্তু কখনো নমিনেশন না পেলেও কিন্তু হারিয়ে না যায়। এটা কিন্তু ধরে রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, কেউ কিন্তু জায়গা করে দেয় না, জায়গাটা করে নিতে হয়। বিএনপি জামাতকে দেশ, জনগণ ও স্বাধীনতার শত্রুর সাথে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেবে না সরকার। বিএনপি একটা সন্ত্রাসী দল। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় তারা নির্যাতিত হয়েছে। আমরা কখনো প্রতিহিংসা রাজনীতি করি না। আমরা দেশের সার্বিক উন্নয়ন করে আমরা জবাব দিই। বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে বাংলাদেশের মানুষকে একটা সুন্দর জীবন উপহার দিয়েই ওদের অপকর্মের জবাব আমরা দিয়ে থাকি, আর সেটাই কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। সরকার পতনের আন্দোলন করতে গিয়ে বিএনপি এখন ধ্বংসের পথে বলেও মন্তব্য করেন তিনি। এখনো শুনি সরকার নাকি উৎখাত করে ফেলবে। আমাদের পায়ের নিচে নাকি মাটিই নেই। তো যারা পায়ের নিচে মাটি খোঁজে তাদের পায়ের নিচে মাটি আছে কিনা এটাই সন্দেহ। এবং এরা বড় অনেক লম্বা লম্বা কথা, আর খালি বিপ্লব করতে 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 তারা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এটাই বাস্তব। তবে করুক, এটা করা দরকার, কারণ একটু তারাও রাজপথে থাকুক, সাধারণ মানুষও কিছু সুবিধা পায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কেউ যেন এই মাদক, অগ্নিসন্ত্রাস, দুর্নীতি এবং কোনো রকম অপকর্ম যেন করতে না পারে, সকলকে সজাগ থাকতে হবে। পরে দলের মনোনয়ন বোর্ডের সভায় সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় তালিকা চূড়ান্ত করে দলটি। পরে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনীতদের মধ্যে রয়েছেন গাজীপুরের মেহের আফরোজ চুমকি, বরিশালের ডক্টর শাম্মী আহমেদ, গোপালগঞ্জের নাজমা আক্তার, মুন্সিগঞ্জের ফরিদুন নাহার লাইলি, টাঙ্গাইলে তারানা হালিম, চট্টগ্রামের শামিমা হারুন, দিলারা ইউসুফ, ঢাকার শাহিদা তারেক দীপ্তি, সঞ্জিদা খানম, শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, শেখ আনারকলি পুতুল, হাসিনাবাড়ি চৌধুরী, নোয়াখালীর ফরিদা খানম।
দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিতে ৭৫-এ ১৫ আগস্টের পর সংবিধানে অনেক কাটাছেঁড়া করা হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে স্বাধীনতার সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সব ধর্মে জ্ঞান চর্চার কথা বলা হয়েছে, তাই সবাইকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে সমাজ গঠনের আহ্বান জানান প্রধান বিচারপতি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে এই দেশের অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত হয়েছে। যে অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজীবন তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেছেন এবং তার এই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসটা আমাদের সংবিধানে প্রতিফলিত হয়েছে। আরাকান আর্মির হামলা ও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশে অনুপ্রবেশকারী সেনা, সীমান্ত রক্ষী সহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে কাল তাদের দেশে ফেরত পাঠানো হবে। কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটি ঘাটে তার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সকাল ৮টায় ফেরত পাঠানোর এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বিজিবির জনসংযোগ শাখা। মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় জান্তা বাহিনীর সাথে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের এই নাগরিকরা। পালিয়ে আসা এইসব মিয়ানমারের নাগরিকদের খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহ সব ধরনের সহায়তা দিয়েছে বাংলাদেশ। রমজানে নিত্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে অনলাইনে দাম ও বাজারে মূল্য তালিকা ১ মার্চ থেকে উন্মুক্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়। এতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীতে মেট্রোপলিটন চেম্বারের এক আলোচনা সভায় রোজায় মুসলিম বিশ্বের অন্যান্য দেশের ব্যবসায়ীদের মতো দেশীয় উদ্যোক্তাদেরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। শারফুল আলমের রিপোর্ট। চড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, আমদানি পণ্যের পাশাপাশি দেশীয় পণ্যের দাম বেড়ে গেছে কয়েক গুণ। এমন পরিস্থিতির মধ্যেই আসছে রোজা। চলমান অর্থনৈতিক সংকটে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জ তৈরি করছে বলছেন ব্যবসায়ীরা। তারা আমলাতান্ত্রিক জটিলতা, পদ্ধতিগত ত্রুটি সহ আমদানি রপ্তানিতে নানা জটিলতার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রীকে। আমরা উদ্বিগ্ন যে পণ্যমূল্য বৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ কষ্টে আছে। ভোক্তার অধিকার যদি সংরক্ষিত হয় সেটা আমাদের জন্য ভালো এবং এথিক্যাল ব্যবসায়ীদের জন্য কিন্তু সেটা ভালো। বাজারের সামগ্রিক অব্যবস্থাপনার কথা স্বীকার করেন বাণিজ্য প্রতিমন্ত্রীও। জানান, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নতুন পদক্ষেপের কার্যকারিতা পাওয়া যাবে ১ মার্চ থেকেই। বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে সব মন্ত্রণালয় একসাথে কাজ করছে বলেও জানান তিনি। দায়িত্ব নিয়ে বলতে পারি, আগামী মাসের ১ তারিখ থেকে দৃশ্যমান পরিবর্তন পাবেন এই মার্কেটিং সিস্টেমে। উৎপাদক পর্যায়ে, পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে মূল্য নির্ধারণ আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, মানে অলওয়েজ গেট ইউর আপডেট। সো এই প্রাইস ডিসকভারিটা উইল বি নিউ। হ্যারাসমেন্ট করে মার্কেটে ব্যবস্থাপনাটা করতে চাই না। আমি চাই যে সাপ্লাই যেন যথেষ্ট থাকে, যাতে বাজারে জানি কেউ ম্যানিপুলেট না করতে পারে। রমজানে বাজারের চাপ কমাতে টিসিবির পণ্য 2 বার দেওয়ার কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বছরের শুরুতে রেকর্ড $5.72 বিলিয়ন পণ্য রপ্তানির কথাও তুলে ধরেন তিনি। এগুলা কিন্তু রিজনেবল। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নিয়ে আসতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম কষ্টে আছে বলে জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখার দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই কথা বলেন সংগঠনটির সভাপতি গোলাম রহমান। ভোক্তা স্বার্থ বিবেচনায় সিন্ডিকেট ভেঙে রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানোর পাশাপাশি কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানায় ক্যাপ। যারা নিম্ন আয়ের, যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের, তারা কিন্তু কষ্টে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। মানুষের জীবন মানের অবনতি ঘটছে। এই অবস্থা চলতে দেওয়ার কোনো যুক্তি নেই। এই অবস্থার থেকে উত্তরণ অবশ্যই ঘটাতে হবে। রমজানে নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে প্রয়োজনে মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি আরও বলেন, যদি কোনো কুচক্রী মহল পণ্যের অবৈধ মজুত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কারো কারসাজির জন্য যাতে বাজারে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সেজন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা জানি আমাদের দেশে ভোক্তা অধিকার অধিদপ্তর তৈরি করা হয়েছে, তারা সুন্দরভাবে কাজ করছে এবং সেখানে পুলিশ তাদের সর্বতোভাবে সারা দেশে সহযোগিতা করছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও আমরা তাদের সাথে যোগাযোগ রেখেছি এবং সর্বতোভাবে কাজ করে যাচ্ছি। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত, তাই প্রকৃতিতে লেগেছে ফাগুনের হাওয়া, মানব মনেও লেগেছে তার দোলা। ঋতুরাজ বসন্তকে বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা, নৃত্য, আবৃত্তি ও গান সহ চলছে নানা আয়োজন। একই দিনে উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস। ভালোবাসার আমেজ আর বসন্তের রং মিলেমিশে প্রকৃতি আজ একাকার। ইমদাদুল হকের তোলা ছবিতে আরো জানাচ্ছেন SM আশরাফ। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। রং রূপ রস লাবণ্য কি নেই বসন্তে। এজন্যই হয়তো রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলা সাহিত্যের এমন কোনো কবি নেই যিনি ফাগুনে আগুন ছড়া কাণ্ড দেখে অবাক হননি। পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের। এই শহরে তো ফুলের বাগান পাওয়া বিরল, তবু কোথা থেকে আসে এত রং এত ফুল? বসন্ত এসে গেছে। বসন্তের আগমনে দক্ষিণা দুয়ার খুলে গেছে, চারদিকে মৌমাছির গুঞ্জন। আর প্রকৃতির এই রূপতরঙ্গের আহ্বান পৌঁছে দিতে এবারও জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বরণ করে নেয় ঋতুরাজকে। প্রথম প্রহরী মন্ত্র মুগ্ধ হতে খুব ভোরে হাজির হন অনেকেই। ফুলের দোকানে তখন তরুণীদের ভিড়, বাসন্তী শাড়িতে এ যেন আরো রঙিন হবার চেষ্টা। বসন্ত পালন করতে পারি, আবার যাদের ভালোবাসা দিবস পালন করে তারাও আজকের দিনে বের হয়, অনেক ঘোরাঘুরি করে। যে দুটোই তো ভালোবাসা উদযাপন, তো একই দিন আমার কাছে ভালোই লাগে, জিনিসটা আরো বেশি ভালো হয়েছে। এদিকে মাতাল ঋতুর ছন্দে মনের আনন্দে অনেক কিছুই ঘটে যাচ্ছিল বকুলতলার চারপাশে। কেউ চোখ বুজে ভাবছেন, কেউ ঠোঁট মেলাচ্ছেন। এমন দিনে নিজেকে বারবার দেখার ইচ্ছের যেন কোনো কমতি নেই। ভালোবাসা যেহেতু রঙিন, বসন্তও রঙিন, এতটুকু সময় এনজয় করলাম, এটাও কি আমাদের জন্য অনেক বেশি দরকারি না? সত্যিকারের ভালোবাসাগুলো এই বসন্ত এবং পহেলা ফাল্গুনের সাথে জড়িয়ে আছে। ভালো লাগছে, যেমন সকালে বসন্ত, রাতে ভ্যালেন্টাইন ডে। একদিকে বসন্ত, অন্যদিকে ভালোবাসা দিবস, চারদিকে মানুষের কলরব। কথায় গানে তখন সময় গড়িয়েছে অনেক, ভেসে আসছে দুয়ার খুলে দেবার খবর। My first visit to Bangladesh, and I came here to visit some friends. I love the colors, I love the flowers, the saris are gorgeous, and I love the music. বিদেশিরা তো রীতিমতো মুগ্ধ হয়ে বলেই ফেললেন, এমন উৎসবের সাক্ষী হতে না পারলে তাদের অতৃপ্তি থেকে যেত। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। পয়লা ফাগুন আর ভালোবাসার রং লেগেছে অমর একুশের বইমেলাতেও। বইপ্রেমীরা মেলায় প্রিয়জনের হাতে তুলে দিয়েছে প্রিয় পংক্তিমালা। বইমেলায় প্রাঙ্গণে এখন আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। চলে যাচ্ছি সেখানে। রাজীব, এখন কেমন পরিবেশ বইমেলার? হ্যাঁ পুনম, আসলে বইমেলার ঠিক মাঝখানটায় আমরা দাঁড়িয়ে আছি। বইমেলার যে এখন পরিস্থিতি, একদমই জমজমাট একটা পরিস্থিতি। আসলে দুটি উৎসব একসাথে উদযাপন করছে বই প্রেমীরা বা বলতে পারেন পাঠক দর্শনার্থীরা। বিকেলের পর থেকেই যেন এখানে বই প্রেমীদের যে উৎসব উদযাপনের জন্য এই বইমেলাটি একমাত্র গন্তব্য হয়ে ওঠে। আসলে আজকে একে তো পয়লা ফাল্গুন, তার উপর বিশ্ব ভালোবাসা দিবস। এই দুটি উৎসবকে একসাথে উদযাপন করতে বইমেলায় আসার যে সুযোগটি তারা কেউই হাতছাড়া করেননি। কারণ বইয়ের চেয়ে মূল্যবান উপহার প্রিয়জনকে দেয়া এর চেয়ে ভালো উপহার আর হতে পারে না বলে তারা মনে করেন। এবং সবাই বইমেলায় এসেছেন প্রিয়জনের হাত ধরে, কেউ বাবা মাকে নিয়ে, কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ বা এসেছেন প্রিয়জন মানে প্রিয়তমাকে নিয়ে। আসলে তারা সবাই প্রিয়জনকে লেখকের ভাষায় তাদের মনের যে
ভালো লাগা তা তাদেরকে জানাতে চান এবং সেই জন্য তারা বই উপহার দিচ্ছেন। আসলে আমরা এই স্টলে যে কি বইয়ের যে বেচা বিক্রি সম্বন্ধে আমরা জানতে চাইবো এখন। আচ্ছা, কি ধরনের বিক্রি হচ্ছে আজকে? একে বিশ্ব ভালোবাসা দিবস, তার উপর পয়লা ফাল্গুন, বর্ণিল সাজে সেজেছে বইমেলা। কি ধরনের বিক্রি হচ্ছে আর কি ধরনের বই বিক্রি হচ্ছে? আমাদের এখানে বরাবরই হুমায়ুন আহমেদের বই বেশি সেল হয়, তবে আজকে আমরা শুধু মানুষ হারাই বইটা খুব ভালো সেল হচ্ছে। আসলে রোমান্টিক বইগুলি বেশি বিক্রি হচ্ছে। জি জি, আজকে একটু বেশি সেল হচ্ছে রোমান্টিক বই। আসলে প্রিয়জনকে রোমান্টিক বইটি উপহার দিতে চান কেন মানুষ? নিজের ভালো লাগা জানাতে? হ্যাঁ, নিজেদের ভালোবাসা এক্সপ্রেস করার জন্য বইয়ে গুছানো কথা আছে, তো ওভাবে তারা হয়তো বই গিফট করে সেটা এক্সপ্রেস করতে চায়। আসলে আসলে এইখানে বই সবাই কিন্তু আজকে একটা অন্যরকম উচ্ছ্বাস, উন্মাদনা, একটা আবেগ নিয়ে বইমেলা এসেছেন। প্রিয়জনকে তার মনের কথা জানানোর জন্য, ভাবাবেগ জানানোর জন্য তারা বই উপহার দিচ্ছেন, বই দেখছেন এবং মেলায় হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন। এই ছিল 21 বাংলা একাডেমির বইমেলা থেকে সবশেষ খবর। পুনম। রাজীব, আপনাকে ধন্যবাদ। গত 4টি বইমেলার ধারাবাহিকতায় এবারও পাঠক, লেখক, প্রকাশকদের কাছ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহ করছে বিকাশ। গত 4 বছরে এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী 1,47,000 বই বিতরণ করেছে আর্থিক সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি। কার্যক্রমকে সফল করতে মেলা প্রাঙ্গণে বিকাশ স্থাপন করেছে 7টি বই সংগ্রহ বুথ। বিকাশ অ্যাপে ডোনেশন আইকনে ক্লিক করে বইয়ের জন্য অনুদান অপশন থেকে বই কেনার জন্য অনুদানও দেওয়া যাচ্ছে। পাশাপাশি বিকাশ অ্যাপ থেকেও বই কেনার জন্য সরাসরি অনুদান দেয়া যাচ্ছে প্রথম আলো ট্রাস্টে। অনুদানের এই বই এবং বিকাশের পক্ষ থেকে দেয়া এই বই মিলিয়ে প্রথম আলো ট্রাস্টের সহায়তায় সারা দেশে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠাগারে বিতরণ করা হবে। মঙ্গলবার 21 মেলায় মাস্তুল ফাউন্ডেশন পরিচালিত স্কুল ও এতিমখানা থেকে আসা 10 জন সুবিধা বঞ্চিত শিশুর হাতে অনুদানের বই তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনার সম্পাদক ও কথা সাহিত্যিক আনিসুল হক এবং বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী। অমর 21-এর বই মেলায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ব্রাজিলিয়ান আমা কফি। মেলায় ঘুরতে ঘুরতে যখন বই প্রেমীরা ক্লান্ত হয়ে যান, তখনই স্বাদ নিচ্ছেন আমা কফির। একই সাথে অনেকে পছন্দ করছেন অরা হট চকলেট। এছাড়া এবারের মেলায় বাড়তি আকর্ষণ আমা সুগার ফ্রি কফি এবং সিলন ইনস্ট্যান্ট মিল্ক টি। আছে শিশুদের জন্য 3টি ফ্লেভারের মার্কস অ্যাক্টিভ স্কুল মিল্কশেক। একই সাথে আমা কফির পয়েন্টগুলোতে রয়েছে কবিতা লিখে এবং সেলফি তুলে পুরস্কার জেতার সুযোগ। আমা কফির এই আয়োজনে স্টলগুলো হয়ে উঠেছে লেখক পাঠকের মিলন মেলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বৈদেশিক আয় বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ বিষয়ে সহযোগিতা দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের প্রতিও আহ্বান জানান তিনি। এদিকে প্রবাসী আয় অব্যাহত রাখতে আমদানি রপ্তানি বাণিজ্যের সেবা সহজ করার দাবি জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। অর্থনৈতিক বৈচিত্র্যকরণের মাধ্যমে বৈদেশিক আয় বাড়াতে বাংলাদেশের সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করতেই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ। এ সময় রপ্তানি পণ্যের ভিন্নতা ও নতুন বাজার সৃষ্টিতে বাংলাদেশের পাশে থাকার কথা জানান বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। Topic or the issue that has been touched during the seminar is the role of BCCR to organize Beef Jute Expo in China, so the Chinese people know there's diversity of jute products produced in Bangladesh that can open new markets in China. সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে আয় বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। The government has planned to provide facilities for the priority and special development sector, which includes project loan and reduced interest rates, income tax rebate, possible financial incentives and subsidies for utility services. কারিগরি দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে রপ্তানি পণ্যের ভিন্নতা ও প্রবাসী আয় বাড়ানো সম্ভব বলে অনুষ্ঠানে জানান বিশেষজ্ঞরা।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পার্টিস খেলার খবর। অধিনায়কত্ব হারানোর দুদিন পর আরও একটা খারাপ সংবাদ পেলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ 5 বছর পর তাকে সরিয়ে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। অবশ্য বেশ কিছু দিন থেকে সাকিবের শীর্ষ স্থানের দিকে ছুটছিলেন নবী। এতদিন তিনি 2-এ ছিলেন। পরাগ আরমানের রিপোর্ট। আফগান বোলার মোহাম্মদ নবীর সাথে বেশ বড় ব্যবধান রেখেই এতদিন শীর্ষে অবস্থান করছিলেন সাকিব আল হাসান। তবে ইনজুরি, চোখের সমস্যা এসব কারণে সময়টা মোটেই ভালো যাচ্ছিল না তার। এদিকে বিপিএল থেকে ছুটি নিয়ে আফগানিস্তান হয়ে দুর্দান্ত ফর্মে আছেন নবী। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে গত 9 ফেব্রুয়ারি 1 উইকেট নেয়ার পাশাপাশি 136 রানের দুর্দান্ত ইনিংসে সাকিবকে টপকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন 39 বছর বয়সী আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব 1739 দিন অর্থাৎ প্রায় 5 বছর শীর্ষে ছিলেন। এই ফরম্যাটে রশিদ খানকে সরিয়ে 2019 সালের 7 মে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন সাকিব। সবচেয়ে বেশি সময় ধরে শীর্ষে ছিলেন বাংলাদেশের এই পোস্টার বয়। ইনজুরির কারণে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ খেলেননি সাকিব আল হাসান। তাতে কোনো রেটিং পয়েন্ট যোগ হয়নি। এখন তার রেটিং পয়েন্ট 310। আর সাকিবকে ছাড়িয়ে শীর্ষে ওঠা মোহাম্মদ নবীর বর্তমান রেটিং পয়েন্ট 314। শীর্ষে ওঠে বেশি বয়সী হিসেবে নতুন রেকর্ড গড়েন নবী। কদিন পরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজ থেকেও নাম সরিয়ে নিয়েছেন সাকিব। তাতে সহসাই শীর্ষস্থানে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। উন্নয়নের মাধ্যমে বিএনপির অপকর্মের জবাব দিচ্ছে সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর। সংরক্ষিত 48 নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত। সংঘাতে অনুপ্রবেশকারী 330 মিয়ানমার নাগরিক ফেরত যাবে কাল। ইনানি জেটি ঘাটে প্রস্তুতি নিচ্ছে বিজিবি। এবং বসন্ত বরণে দেশ জুড়ে বর্ণিল আয়োজন, ভালোবাসা দিবসের রঙিন রাজধানী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।